দেশে করোনায় প্রথমবারের মতো একদিনে শনাক্ত ছাড়ালো ২,০০০, আরও ১৫ জন সহ মৃত্যু ৫৫৯। কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করি, এটা আমাদের জন্য সাশ্রয়ী হয়। ঘরের বাইরে গেলে এটা অত্যাবশ্যক হিসাবে ধরে নিতে হবে এবং মাস্ক পরতে হবে। সাধারণ ছুটি আর না বাড়িয়ে প্রজ্ঞাপন, সীমিত পরিসরে চলবে বাস, ট্রেন, লঞ্চ, উড়বে বিমানও। সময় ক্ষেপণ এই সলিউশনে বেশি দূর একটা এগোতে পারছি না। অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের চালু করতে হবে। যে বাসে উঠতে চাইবে গণপরিবহনে, মাস্ক ছাড়া সে উঠতে পারবে না। ৫০০ জন যাত্রী আছে, সেখানে আমরা ২০০ জন পরিবহন করব। মানুষের ঢাকায় ফেরার হিড়িক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইউনাইটেড হাসপাতালে অগ্নি নির্বাপন যন্ত্রের অধিকাংশই মেয়াদোত্তীর্ণ, নামমাত্র আইসোলেশন সেন্টার। দুর্ঘটনার ১৮ ঘণ্টা পর দায় এড়ানোর বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের। দেশেই তৈরি হচ্ছে কোভিড-১৯ নমুনা সংগ্রহে ভিটিএম কিট। খরচ তুলনামূলক কম, প্রয়োজনে ব্যবহার করা যাবে সরকারি বেসরকারি হাসপাতালের ১,৩০,০০০ শয্যা। ঈদের আগে বিধিনিষেধ শিথিল করায় চট্টগ্রামে ব্যাপক হারে কোভিড সংক্রমণ, অভিযোগ নাগরিক সমাজের। প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ। যুক্তরাষ্ট্রে একদিনে আরও ১৫০০-র বেশি প্রাণহানি। ব্রিটেনে কোভিড পরীক্ষার আওতায় আনা হচ্ছে সবাইকে। ভারতে আবারও বাড়ছে লকডাউনের সময়সীমা। এবং খুলনার কয়রায় এখনও পানির নিচে গ্রামের পর গ্রাম। ঘরহারা মানুষের মানবেতর জীবন, ত্রাণ না পাওয়ার অভিযোগ। ভোলায় হঠাৎ ঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত। দেশে একদিনে সর্বোচ্চ ২,০২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ৮২তম দিনে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪০,০০০। সবশেষ ২৪ ঘন্টায় আরও ১৫ জন সহ এ পর্যন্ত মারা গেছেন ৫৫৯ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, নতুন করে সুস্থ হওয়ার হার কিছুটা বেড়েছে। ২৪ ঘন্টায় যোগ হওয়া একটি সহ মোট ৪৯টি ল্যাবে আগের দিনের তুলনায় ১৩০০রও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৯,৩১০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,০২৯ জনের দেহে, যা মহামারীর ৮২ দিনে সর্বোচ্চ তো বটেই, একদিনে শনাক্তের নতুন রেকর্ড। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়ালো ৪০,০০০। শনাক্ত বিবেচনায় কিছুটা হলেও বেড়েছে সুস্থতার হার আর কমেছে মৃত্যুর হার। সবশেষ ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় ১৫০রও বেশি লোক করোনা জয় করেছেন। এ সময়ে মারা গেছেন ১৫ জন, যা আগের ২৪ ঘন্টার চেয়ে ৭ জন কম। বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ ৫ জন, ৬১ থেকে ৭০ ৫ জন, ৭১ থেকে ৮০ ২ জন, ৯১ থেকে ১০১ জন, সর্বমোট ১৫ জন মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনা থেকে রক্ষা পেতে যথাযথভাবে মাস্ক পরার উপর জোর দেওয়া হয়। আমরা সাধারণ মানুষরা এই সাবান কাপড়ের মাস্কই ব্যবহার করতে পারি, কারণ সার্জিক্যাল মাস্ক এটা হাসপাতালে ব্যবহারের জন্য চিকিৎসক বা চিকিৎসা সংক্রান্ত কাজে যারা জড়িত আছেন তারা ব্যবহার করে। কাজে আমরা যদি কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করি, এটা আমাদের জন্য সাশ্রয়ী হয়। আমরা এই মাস্ক ব্যবহার করতে পারি, তবে অবশ্যই প্রত্যেককেরই মাস্ক ব্যবহার করা উচিত। ঘরের বাইরে গেলে এটা অত্যাবশ্যক হিসাবে ধরে নিতে হবে এবং মাস্ক পরতে হবে। বুলেটিনে জানানো হয়, নতুন ১৪ জন সহ হটলাইনে সেবা দিতে প্রস্তুত আছেন ১৬,২০১ জন চিকিৎসক। ৬,৯৯,০০০। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার মুজাহিদ শুভ। করোনা সংক্রমণের ৮২তম দিনে বাংলাদেশ। স্বাস্থ্য বুলেটিনের আজকের বিশ্লেষণে জানাবো বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং সারা বিশ্বের খবরাখবর। আমরা প্রথমে যদি জানতে চাই যে ২৪ ঘন্টায় বাংলাদেশের চিত্র। নমুনা পরীক্ষা হয়েছে শেষ ২৪ ঘন্টায় ৯,৩১০টি, তবে আক্রান্তের হার আজকে সবচেয়ে বেশি, কারণ ২,০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা কিন্তু আমরা অন্যদিন অনেক বেশি দেখি, আজকে অনেকটা কমেছে এবং ১৫তে নেমেছে, এবং সুস্থ হয়েছেন আরো ৫০০ জন, যেটি গতকালের চেয়ে অনেকটা বেশি। আমরা এরপরে যদি জানাই যে ৭ দিনের আসলে
আসলে সংক্রমণের চিত্রটা কিরকম। সর্বোচ্চ আজকে সংক্রমণের হার 21.79%। 22, 23, 24 মে পর্যন্ত একেবারে স্থিতিশীল ছিল, কিন্তু 25 মের পর থেকে আসলে বেড়েছে। এবং এরপরে যে কয়জন মারা গেছেন 15 জন, তাদের বয়স ভিত্তিক বিভাজনটা আসলে কি রকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 31 থেকে 40 বছর পর্যন্ত 2 জন মারা গেছেন। সব থেকে বেশি মারা গেছেন 51 থেকে 60 এবং 61 থেকে 70। এই দুইটি ঘরে আসলে 5 10 জন মারা গেছেন। 71 থেকে 80 বছর বয়সে 2 জন মারা গেছেন, তবে 91 থেকে 100 বছরের মধ্যে একজন আসলে মারা গেছে। এরপরে বিশ্বের 5টি দেশ যেটি সংক্রমণের দিক থেকে সব থেকে বেশি এবং মৃতের হারও যেখানে সব থেকে বেশি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রতে আপনারা দেখতে পাচ্ছেন যে সব থেকে বেশি শনাক্ত হয়েছে 17,45,803 জন। একইভাবে কিন্তু সেখানে মৃতের সংখ্যাও ছাড়িয়েছে, দুদিন আগেই ছাড়িয়েছে 1 লাখের বেশি। যুক্তরাজ্য শনাক্তের দিক থেকে পঞ্চম হলেও মৃতের সংখ্যা কিন্তু এখানে অনেক বেশি, দ্বিতীয় সর্বোচ্চ। চতুর্থ স্থানে সংক্রমণের দিক থেকে স্পেন থাকলেও মৃতের হারের দিক থেকে কিন্তু তৃতীয়, কারণ এখানে 27,118 জন মারা গেছেন। সারা বিশ্বের চিত্র দেখালাম এবং বাংলাদেশের যে চিত্র, বাংলাদেশে কিন্তু আমরা 31 তারিখ থেকে আসলে সবকিছু সীমিত আকারে গণপরিবহন সহ সবকিছু খুলে যাচ্ছে, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর বারবারই বলেছে যে প্রশাসনের কঠোর অবস্থার পাশাপাশি যদি স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশের নাগরিকরা যদি চলাফেরা না করেন, তাহলে এই সংক্রমণের হার হয়তো অনেক বেশি বেড়ে যেতে পারে এবং মৃতের সংখ্যাও কিন্তু অনেক বেশি বাড়তে পারে। তো এই ছিল আজকের বিশ্লেষণের সবশেষ। ইউনাইটেড হাসপাতালের অধিকাংশ অগ্নি নির্বাপন যন্ত্রই ছিল মেয়াদ উত্তীর্ণ। নামমাত্র তৈরি আইসোলেশন সেন্টারে অতিমাত্রার দাহ্য পদার্থ থাকলেও ছিল না কোনো নিরাপত্তা ব্যবস্থা। এ কারণে ধোঁয়াতে মারা যান 5 জন রোগী। নিরাপত্তার অব্যবস্থাপনার দায় হাসপাতাল এড়াতে পারে না উল্লেখ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তদন্তে আসা বিভিন্ন দপ্তরের কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার 18 ঘন্টা পর হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো গাফিলতি ছিল না তাদের। করোনার উপসর্গ নিয়ে ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রিয়াজুল আলম লিটন। রাখা হয় হাসপাতালের আইসোলেশনে। করোনা পরীক্ষার ফলাফল এসেছে নেগেটিভ, কিন্তু সেই খবর জানা হলো না আর। তবে কি নিয়তির নির্মমতাই তাকে নিয়ে গিয়েছিল মৃত্যুপুরীতে পরিণত হওয়া হাসপাতালে? ফায়ার সার্ভিস বলছে প্রায় সবকিছুই দাহ্য পদার্থ, ফলে আগুনে পুড়ে এখন শুধু করোনা ইউনিটের কঙ্কাল দাঁড়িয়ে। সোমবার সকাল 10টায় ইউনাইটেড হাসপাতালে প্রবেশ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। তাদের অনুসন্ধান শুরু হয় আগুনে মুচড়ে পড়া করোনা ইউনিটের তাঁবুটিতে। এরপরই সেখানে যায় ফায়ার সার্ভিসের 4 সদস্যের তদন্ত দল। পরিদর্শন করেন উত্তর সিটির মেয়র, আসেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর। উঠে আসে হাসপাতাল কর্তৃপক্ষের গাফেলতি আর চরম অব্যবস্থাপনা। তাদের কিছু ব্যবস্থা নিতেই হবে, এটাই বাস্তবতা। গাফিলতি বলতে আমি মনে করি যে তারা দেখা দরকার ছিল যে আমি জানি না ভিতরে যে আরো যে ফায়ার এক্সটিংগুইশার আছে এগুলোরও কি ডেট আছে কি না। ফায়ার সার্ভিস জানায় সরকারি নির্দেশনায় বাড়তি ইউনিট করা হলেও তা ছিল নামমাত্র। সাধারণ দেয়ালে তোলা তাঁবুটিতে সব জিনিসই ছিল দাহ্য পদার্থ। এসি ছিল নেগেটিভ প্রেসারে, যা আরো অনিরাপদ করে তোলে তাঁবুর পরিবেশ। মেয়াদ উত্তীর্ণ ওই ফায়ার এক্সটিংগুইশারের দায় কিন্তু হসপিটালের। আমরা যখন আসলাম তখন ফায়ার হাইড্রেন্টের কেউ কাজ করে না, আমরা আসার পরে একটা লাইন খোলা হয় আর কি। ঘটনাস্থল থেকে বিভিন্ন স্যাম্পল সংগ্রহ করে তদন্ত সংস্থাগুলো। সিআইডি জানায় কোনোভাবেই এই অগ্নিকাণ্ডের দায় এড়াতে পারে না ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। কেমিক্যাল ওখানে ভর্তি, হ্যান্ড স্যানিটেশন একদম গ্যালনকে গ্যালন, তারপরে বোতলকে বোতল আমরা যেগুলো জব্দ করছি এগুলো অনেক। এদিকে ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ উত্তীর্ণ ছিল স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীরা শয্যাশায়ী থাকায় তাদের কাউকেই সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। আমাদের কিছু ফায়ার এক্সটিংগুইশার ছিল যেগুলো মেয়াদ উত্তীর্ণ, সেগুলো হচ্ছে এপ্রিলের শেষের দিকে, 4 মাস আগের না। এবং এই লকডাউনের কারণে আমাদের বিভিন্ন জিনিসের আমরা ধীরে ধীরে বদল করছিলাম। নেগেটিভ আসার পরেও রোগীর চিকিৎসার রোগীর উপসর্গগুলো যেহেতু কোভিডের সাথে অত্যন্ত বেশি হাইলি সাসপিশিয়াস হিসেবে মিলে যাচ্ছে, ওনাদের সম্মতিক্রমেই কিন্তু রোগীর সঠিক চিকিৎসা দেওয়ার জন্য আমরা তাকে এখানে রেখেছিলাম। বুধবার রাত 10টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লাগে। ইউনিটে চিকিৎসাধীন 5 রোগী মারা যান। এ ঘটনায় রাজধানীর গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 30 মের পর সাধারণ ছুটি আর না বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে 31 মে থেকে 15 জুন পর্যন্ত বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চলার অনুমতি দেওয়া হলেও বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। করোনা ভাইরাসের বিস্তার রোধ ও পরিস্থিতির উন্নয়নে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব
তৌহিদ ইলাহির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব নির্দেশনা জানানো হয়। প্রজ্ঞাপনে নিয়ন্ত্রিতভাবে আন্তঃজেলা ভ্রমণ, রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, স্বাস্থ্যসেবা বিভাগের দেয়া সব নির্দেশনা মেনে চলা, শারীরিক দূরত্ব বজায় রাখা, বিকেল ৪টার মধ্যে সব হাটবাজার, দোকানপাট ও শপিং মল অবশ্যই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি, বেসরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য বিভাগের ১৩ দফা নির্দেশনা মেনে অফিস পরিচালনার নির্দেশ দেওয়া হয়। দেশের অর্থনীতির গতি প্রবাহ ধরে রাখতে অফিস আদালত খুলে দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তকে অর্থনীতিবিদরা ইতিবাচক হিসেবে দেখলেও স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা চিকিৎসকদের। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে, মাস্ক ছাড়া বের হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এহসান জুয়েলের রিপোর্ট। ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ২ সপ্তাহের ব্যবধানে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। বন্ধ হয়ে যায় অফিস আদালত, গণপরিবহন। পরিস্থিতি বিবেচনায় এরপর ৫ দফা বাড়ানো হয় এই ছুটি। তবে ৮ সপ্তাহ পর সর্বশেষ নতুন ঘোষণায় আর বাড়ছে না ছুটি। সীমিত আকারে অফিস খোলার সিদ্ধান্তে মিশ্র মত বিশেষজ্ঞদের। পাবলিক ট্রান্সপোর্টের কি হবে সেই বিষয়গুলো সিদ্ধান্ত না নিয়ে যদি আমরা এই শুধুমাত্র অর্থনৈতিক প্রয়োজনটাকেই দেখি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। লকডাউন খোলার ৩টা শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যখন কেস নাম্বার এবং মৃত্যু নিচের দিকে যাবে। ২ নম্বর হচ্ছে আমার যাকেই দরকার তাকে টেস্ট করতে পারবো। ৩ নম্বর হচ্ছে আমার হাসপাতালগুলো প্রস্তুত আছে সাপোর্টিভ কেয়ার দেওয়ার জন্য। তো বাংলাদেশে কিন্তু এই ৩টার একটা শর্ত পূরণ হয়নি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশের পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটি শেষ করার বিকল্প নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের চালু করতে হবে। যে কটি লোক মাস্ক পরছে না, বাধ্য করে হলেও আমাদেরকে পড়াতে। পরিস্থিতি বিবেচনায় চীন ১১ সপ্তাহ, ফ্রান্স ৮ সপ্তাহ, ইটালি ৯ সপ্তাহ পর লকডাউন শিথিল করার ঘোষণা দেয়। জীবন আর জীবিকার টানাপোড়েন শুরু থেকেই ভুগিয়েছে সাধারণ মানুষদের। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যসেবা বাড়ানোর পাশাপাশি এখন অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতের যে পরিকল্পনা করা হচ্ছে তা কেবলমাত্র তখনই সুফল দেবে যদি এখন কঠোরভাবে প্রয়োগ করা যায় স্বাস্থ্যবিধির বিষয়গুলো। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আগামী রোববার থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে যাত্রীবাহী বাস ও লঞ্চ চলাচল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, যাত্রী পরিবহনে কঠোরভাবে অনুসরণ করা হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। ঢাকার প্রবেশপথ গাবতলীতে সারি সারি যানবাহন ঢোকার চিত্র সীমিত পরিসরে সবকিছু খুলে দেওয়ার মাত্র 2 দিন আগের। গণপরিবহন চালু হবে 31 মে থেকে। তার আগে ব্যক্তিগত যানবাহন, ভাড়া গাড়ি কিংবা পণ্যবাহী যান যে যেভাবে পারছে রাজধানীতে প্রবেশ করছে। তবে গুনতে হচ্ছে মাত্রা অতিরিক্ত ভাড়া। সিএনজিতে আসছে দৌলতদিয়া থেকে ফেরি পার হয়ে তারপরে যে ট্যাক্সিতে আসছি এখানে। নিয়ম পিছনে 3 জন, আমি 3 জন নিয়ে আসছি আর সামনে একজন 4 জন। অফিস খোলা কি করবো, কোন গাড়ি ঘোড়া নাই, আইতে তো হবে। পেটের দায়ে আমাদের কর্ম করতে হবে, যার প্রকৃত আমাদের আশা। গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত হলেও স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে কিভাবে চলবে, ভাড়াই বা কেমন হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। আমাদের প্রস্তুতি এখন পর্যন্ত এটা নিয়ে গভর্নমেন্টের সাথে আলোচনা হয়নি, কালকে আলাপ হবে। দীর্ঘ 2.5 মাসের সাধারণ ছুটির পর প্রস্তুতি চলছে লঞ্চ চলাচলেরও। মালিক সমিতি ও বিআইডব্লিউটিএ বলছে, যোগাযোগে ভোগান্তি কমাতেই এই উদ্যোগ। স্বাস্থ্যবিধি মানতে পরিবহন করা হবে কম সংখ্যক যাত্রী, এখানেও সমন্বয় হতে পারে ভাড়া। করোনা সংক্রমণ পরিস্থিতিতে আমরা সীমিতভাবে যদি যাত্রী পরিবহন করতে পারি, তাতে লঞ্চের মাধ্যমে যাত্রীরা যদি যাতায়াত করেন তাহলে তাদের দুর্ভোগ অনেক কমবে এবং তারা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করবেন। তবে সমস্ত ধরনের সরকারি যত স্বাস্থ্যবিধি নির্দেশনা আছে তা অবশ্যই আমরা নিশ্চিত করার চেষ্টা করব। যেখানে হয়তো 500 জন যাত্রী আছে, সেখানে আমরা 200 জন পরিবহন করব। সেক্ষেত্রে যে পরিবহন খরচটা উঠে আসবে কিনা সেটা একটা বিষয়। সেক্ষেত্রে আমরা মালিকদের সঙ্গে বসে, শ্রমিকদের সঙ্গে বসে এটা আলোচনা করে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। করোনা সংক্রমণ রোধে গেল 26 মার্চ থেকে দেশব্যাপী সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকার 2 মাসেরও বেশি সময় পর শিথিল করা হলো এই নিষেধাজ্ঞা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে আগামী রোববার থেকে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিটি স্টেশন ও ট্রেনে থাকবে জীবাণুনাশকের ব্যবস্থা। প্রথমে চলবে 8টি আন্তনগর ট্রেন। এসব ট্রেনের টিকিট বিক্রি হবে অনলাইনে। প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে। তবে
বন্ধ থাকবে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর আগামী 31শে মে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। এক্ষেত্রে প্রতিটি স্টেশনে থাকবে জীবাণুনাশক ব্যবস্থা। ট্রেনগুলোতে জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি যাত্রী বসানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব নিশ্চিত করার কথা জানিয়েছেন কমলাপুর রেল স্টেশন ম্যানেজার। হ্যান্ড গ্লাভস এবং মাস্ক ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দেয়, তাদেরকে থার্মাল স্ক্যানার থাকবে, যদি তাপমাত্রা বেশি থাকে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। হ্যান্ড স্যানিটাইজার থাকবে এবং ভিতরে ঢুকে হাত ধোয়ারও আমরা ব্যবস্থা করব। এছাড়া আন্তনগর ট্রেন সমূহের টিকিট বিক্রি হবে অনলাইনে। আসনের অর্ধেক টিকিট বিক্রি করার পাশাপাশি গুরুত্বপূর্ণ 8টি আন্তনগর ট্রেন ছাড়া বন্ধ থাকবে বাকি সব ট্রেন। বিভিন্ন রুটে ট্রেন কমানোর পাশাপাশি চলবে না মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। 100% টিকিট অনলাইনে দেওয়া থাকবে। অনলাইনে যেসব যাত্রী টিকিট কাটতে পারবেন না তারা কাউন্টারে টিকিট কাটতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে না। 50% টিকিট বিক্রি করে যাতে যাত্রীরা পাশাপাশি বসতে না হয় সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে 8টা ট্রেন দিয়ে ট্রেন পরিচালনা শুরু হওয়ার আলোচনা হয়েছে। দীর্ঘদিন পড়ে থাকায় রেল লাইন, বগি ও ইঞ্জিন ট্রেন চালানোর আগে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য আরেকটু সময়ের দরকার ছিল বলে জানিয়েছে অনেক রেল কর্মকর্তা। স্বাভাবিক সময়ে সবকটি ট্রেন চালিয়েও প্রতিটি ট্রেনে যাত্রী থাকে কানায় কানায় পূর্ণ। সেক্ষেত্রে সীমিত আকারে ট্রেন চালালে স্বাস্থ্যবিধি কতটা মানা সম্ভব হবে সে নিয়ে সন্দিহান রেল কর্মকর্তারাই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পাটুরিয়া, দৌলতদিয়া এবং কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ঢাকা ফেরা মানুষের ঢল নেমেছে। তবে পদ্মায় পানি বাড়ায় ব্যাহত হয় ফেরি চলাচল, এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অন্যদিকে গণপরিবহন বন্ধ থাকায় মহাসড়কগুলোই থ্রি হুইলার, মাইক্রোবাস, মোটরসাইকেল সহ বিভিন্ন ছোট যানবাহনে ঢাকার উদ্দেশ্যে ছুটছেন অনেকে। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সংক্রমণের ঝুঁকি নিয়েই ঈদে নারীর টানে বাড়ি যাওয়া মানুষ আবারও রাজধানীমুখী। সেই সঙ্গে 2 মাসের বেশি সময় পর শেষ হচ্ছে সাধারণ ছুটি, তাই দীর্ঘদিন গ্রামে থাকা কর্মজীবীরাও ঢাকার পথে। বৃহস্পতিবার ভোর থেকেই পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটে ঢল নামে রাজধানীমুখী মানুষের। একই চিত্র দেখা গেছে কাঁঠালবাড়ি, শিমুলিয়া ঘাটেও। প্রশাসনের সতর্কতামূলক মাইকিংয়ের পরও স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই গাদাগাদি করে ফিরছেন যাত্রীরা। পদ্মার পানি বেড়ে পন্টুন ডুবে যাওয়ায় পাটুরিয়ায় দুর্ভোগে পড়েন অনেকে। বৈরী আবহাওয়ায় লঞ্চ ও স্পিড বোর্ডের পাশাপাশি কাঁঠালবাড়ি, শিমুলিয়া রুটে বন্ধ ডাম ফেরি চলাচল। এতে ঘাট এলাকায় যাত্রী চাপে বাড়ে ভোগান্তি। এখন অফিস খোলার কারণে আবার কর্মস্থলে যাইতে হইতেছে। এখন আতঙ্ক আছে, জীবন যাত্রা চালানোর জন্য কিছু প্রয়োজন আছে। মাত্র আমাদের এখন ঠেলাগুলি চালু হচ্ছে না, কারণ ঠেলা যেতে পারছে না বাতাসের কারণে। আর বাকি সব ফেরি ঠিক মতো চলতেছে, আর প্যাসেঞ্জার এখন বাড়তেছে। তারা যাতে এখানে হয়রানি না হয়, যাতে এখানে তাদের বসে থাকতে না হয়, সেজন্য আমাদের পুলিশ সদস্য সেখানে যারা আছে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে সড়ক পথেও ছিল রাজধানীমুখী মানুষের ঢল। এদিন দুপুর থেকে ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা আরিচা মহাসড়কে বাড়ে গাড়ির চাপ। বাস বন্ধ থাকায় পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেলে করেই ঢাকায় ফেরেন মানুষ। তবে যানবাহনগুলোতে ছিল না স্বাস্থ্যবিধির মানার প্রবণতা। গাড়ি চালাতে হচ্ছে, না খাইয়া মরছে তো এমনি মরে যাওয়া ভালো। মাইকোতে ভাড়া 500 করে 20 জন 25 জন নিয়ে আসছে, মাইকোর ভিতরে গাদাগাদি করে আসতেছে, এইভাবে আসতে হইতেছে। সড়কে চেকপোস্ট থাকলেও পুলিশের কঠোর অবস্থান দেখা যায়নি। তল্লাশির ক্ষেত্রেও ছিল শিথিলতা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশে তৈরি হচ্ছে কোভিড-19 নমুনা সংগ্রহে ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া ভিটিএম কিট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান DRICM এর তৈরি কিটে আমদানি করা কিটের তুলনায় খরচ পড়বে অর্ধেক। এই কিট দিয়ে সহজে নমুনা সংগ্রহ, পরিবহন আর দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে। তুলনামূলক সাশ্রয়ী ভিটিএম কিট উৎপাদন অব্যাহত রাখতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। লবণ, প্রোটিন আর অ্যান্টিবায়োটিকের সমন্বয়ে তৈরি বিশেষ এক দ্রবণ ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া বা ভিটিএম। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের এই মিশ্রণ দেশেই তৈরিতে ব্যস্ত একদল গবেষক। দেশে করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর মার্চের মাঝামাঝিতে ভিটিএম তৈরিতে শুরু হয় বিজ্ঞান বিষয়ক সরকারি গবেষণাগার DRICM এর গবেষণা। নমুনা সংগ্রহে প্রতিষ্ঠানটির কিট ব্যবহার করতে সম্প্রতি মিলেছে স্বাস্থ্য অধিদপ্তরের আনুষ্ঠানিক সাই। আমাদের বিজ্ঞানীরা কাজ করেছেন, তাদের অবশ্যই আমরা ক্রেডিট দিব। আমদানির চেয়ে এখানে আমাদের খরচ অনেক কম পড়বে, এটা তো একটা অনেক বড় প্লাস পয়েন্ট। প্রোডাকশন অব্যাহত রাখতে বলেছি, আমাদের দরকার মতো আমরা নিব। আমাদের তো
আগেরও আছে, তাই না? গবেষণা দলের দাবি, ভিটিএম কিটের মাধ্যমে সম্ভব হবে তুলনামূলক সহজ ও সুরক্ষিত উপায়ে নমুনা সংগ্রহ আর পরিবহন। যে যারা ল্যাবে কাজ করে মাইক্রোপিপেটে যে টিপস লাগানো থাকে, যাতে সেই টিপস পর্যন্তই তার ভায়ালটা পর্যন্ত যায়, যাতে কন্টামিনেশন না হয়। একটা রোগী যে তার জিহ্বাটাকে একটু ডিপ্রেস করে নিয়ে আমরা সোয়াবটা সহজে নিতে পারি, আমরা সেটা রাখার চেষ্টা করেছি, টাং ডিপ্রেসার দিয়েছি। ডিআরআইসিএম বলছে, বর্তমানে আমদানি করা কিটের দাম যেখানে 400 থেকে 450 টাকা, সেখানে 200 থেকে 250 টাকার মধ্যে সরবরাহ করা যাবে ভিটিএম কিট। স্বাস্থ্য অধিদপ্তর ওনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের চাহিদা আরো বেশি, দেন সেক্ষেত্রে আমরা আমাদের সক্ষমতা বা আমাদের এই ক্যাপাসিটি এক্সটেন্ড করতে পারবো। যখন স্কেলটা আরো বাড়বে, এই খরচটা আরো কমে আসবে। প্রাথমিকভাবে সোমবার বিনামূল্যে 5000 ভিটিএম কিট স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে ডিআরআইসিএম। দেশে কোভিড যুদ্ধে নতুন মাত্রা যোগ করল নমুনা সংগ্রহের জন্য ভিটিএম কিট তৈরি। সংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক সহজ আর নিরাপদ উপায়ে নমুনা সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে ভূমিকা রাখবে এই কিট। পাশাপাশি কমাবে বিদেশ থেকে আমদানি নির্ভরতাও। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগ মুহূর্তে চট্টগ্রাম নগরীতে কোনো বিধিনিষেধ মানা হয়নি, আর এ সময় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে। এ অবস্থায় অঘোষিত লকডাউন শিথিল করা সত্ত্বেও ভয়ঙ্কর পরিস্থিতি এড়াতে আগামী কয়েকদিন প্রশাসনকে কঠোর অবস্থানে যাওয়ার তাগিদ নাগরিক সমাজের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট হিসেবে চট্টগ্রামে এখন সামাজিক সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। কার কাছ থেকে সংক্রমিত হয়েছে তার কোনো খোঁজ নেওয়া হচ্ছে না। অথচ করোনা সংক্রমণের শুরুর দিকে চট্টগ্রাম ছিল সবচেয়ে নিরাপদ নগরী। নাগরিকরা ভাবছেন যে এটা পুলিশ প্রশাসনের কয়েকজন আক্রান্ত হওয়ার কারণে এরকম ঘটছে। ওনারা কমিউনিটি ট্রান্সমিশনের ক্ষেত্রে যে ব্যবস্থা নিয়েছিলেন সেটা ঢিলেঢালা হয়ে গেছে। 26শে মার্চের পর মাঠে নামে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী। প্রথমে কঠোর অবস্থানে থাকলেও পরবর্তী তারা কিছুটা শিথিল করে দেয়। তারা সেটাকে এমন ইজিলি নিয়েছে যে এটা বোধহয় আমাদের দেশ থেকে বোধহয় করোনা চলে গেছে, এলিমিনেটেড হয়ে গেছে। ঈদের বন্ধ শুরু হওয়ার আগেই ফ্রি স্টেটের নগরীতে রূপ নেয় চট্টগ্রাম। রাস্তায় লোক কিংবা যানবাহন চলাচল ছিল পুরোপুরি স্বাভাবিক। প্রতিদিনই আশঙ্কাজনক হারে রোগী সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসকদেরও চরম হিমশিম খেতে হচ্ছে। এইভাবে যদি আপনারা নিজের পায়ে নিজেরাই কোড়াল মারেন, নিজেরাই যদি স্বাস্থ্যবিধি না মেনে চলেন, এইভাবে আক্রান্ত হতে থাকেন, তখন স্বাস্থ্য বিভাগের আর কিছু করার থাকবে না। তবে আগামী অন্তত 2 সপ্তাহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা না হলে চট্টগ্রামের পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। নিয়মকানুনগুলি মানতে হবে, তা না হলে আমাদেরকে অনেক বেশি করোনা আক্রান্তের ক্ষতি আমাদের অনেক বেশি হবে। চট্টগ্রামে এখন পর্যন্ত 2100 করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 60 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানিতে প্রতিদিন প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। এ অবস্থায় গৃহহারা মানুষ উঁচু সড়ক ও বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন। সরকারি সহায়তা না পাওয়ায় চরম সংকটে দিন কাটছে তাদের। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। দেখাশোনা কেউ করিনি বা করি না, আমরা এইভাবে পানি সাঁতার দিয়ে যাচ্ছি পানি আনতে, ওই কলেতে পানি নিয়ে এসতেছি খাচ্ছি, আর এই বাচ্চা কাচ্চা এই কষ্টে পড়ি রয়েছি। চারিদিকে শুধু পানি আর পানি। কোন রকম জেগে আছে ফাতেমা বেগমের ঘর। জোয়ার এলে 3 মাসের শিশু সুমাইয়াকে নিয়ে ঘাটের উপর ভাসতে হয় তাকে। শিশুর নিরাপত্তার কথা চিন্তা করে নিজ ঘরেই অবস্থান করছেন তিনি। ফাতেমা বেগমের মতো খুলনার কয়রা উপজেলার শত শত পরিবার এখন ভাসছেন নদীর নোনা পানিতে। আবার অনেকের বসবাস গবাদি পশু পাখির সাথে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। এমন দুর্দিনে ঘূর্ণিঝড় আম্পানের পর তাদের খবর নেয়নি কেউ। দিনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘরহারা মানুষের দুর্ভোগ ও দুর্দশা। লোনা পানিতে থাকা, পানি আনা, জীবন ধারণ, এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যায় না। বসতবাড়ি পানিতে ডুবে থাকায় অনেকের পরিবারের অবস্থান এখন উঁচু সড়ক এবং বেড়িবাঁধে। বাদ তো সেভাবে আগচ্ছে না, যাও টুকটাক বাদ দিছে, তা ভেঙে চলে যাচ্ছে। আমরা এই পর্যন্ত কিছু পাইনি, কেউ দেয়নি। ঘর বাড়ি তো সব পানিতে ডুবে গেছে। এই বানটা যদি হইতো তাহলে অন্তত আমরা খাটাখাটনি করে বাঁচতে পারতাম। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার কথা জানিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলছেন, সবার কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলছে। সবাই পাইছে এটা বলবো না, চেষ্টা করা হচ্ছে। যারা বলতেছে আমাদের সমস্যা আছে তাদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করতেছি, যেভাবে হোক, সরকারি হোক এবং কোনো ব্যক্তিগত হোক। ঘূর্ণিঝড় আম্পানে খুলনার কয়রা উপজেলায় প্রায় 60 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 4টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকার পরামর্শ দেওয়া হলেও ঘূর্ণিঝড় আমপান কয়রাবাসীকে নিয়ে এসেছে ঘরের বাইরে। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে সংগ্রাম করা এসব মানুষগুলো যেমন রয়েছেন দুর্ভোগে, তেমনি প্রতিনিয়ত বাড়ছে এসব মানুষগুলোর স্বাস্থ্য ঝুঁকি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, কয়রা, খুলনা। ভোলায় হঠাৎ ঘূর্ণিঝড়ে গাছপালা ভেঙে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। গতরাতে লালমোহন ও চরফ্যাশন উপজেলায় আঘাত হানে কালবৈশাখী। সে সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে ঘরের চাল, ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র, গাছপালা ভেঙে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ফসলের মাঠ ও সবজি ক্ষেত। সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রাকৃতিক দুর্যোগ বরাবরই ঢাল হয়ে দেশকে আগলে রাখে সুন্দরবন। ঘূর্ণিঝড় আমপানের আঘাতে গাছপালার পাশাপাশি ভেঙেছে বিভিন্ন স্থাপনা ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের অবকাঠামো। একই সঙ্গে নোনা পানি ঢুকে পড়ায় হুমকির মুখে বন্যপ্রাণী। এ অবস্থায় অর্থ বরাদ্দ পেলেই অবকাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঘূর্ণিঝড় আমপান সুন্দরবনের উপর দাপট দেখিয়ে বিদায় নিয়েছে ঠিকই, তবে রেখে গেছে ক্ষতচিহ্ন আর হুমকিতে ফেলেছে বন্যপ্রাণীদের। ক্ষতির তালিকায় যুক্ত হয়েছে সুন্দরবন পূর্ব বিভাগের গাছপালা, 17টি জেটি, 16টি অফিস ও ওয়াচ টাওয়ার সহ নানা স্থাপনা। পুকুরগুলোতে লবণাক্ত পানি ঢুকে পড়ায় মিঠা পানির সংকটে সবচেয়ে বেশি হুমকির মুখে বন্যপ্রাণীরা। বন বিভাগের প্রাথমিক তদন্ত অনুযায়ী ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে 2.5 কোটির বেশি। বনাঞ্চলের যে ক্ষতি হয়েছে সেটা ধরেন 17 লক্ষ টাকার মতো, আর অন্যান্য যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমাদের বন বিভাগের বিভিন্ন স্থাপনা আছে, পুকুরগুলো নষ্ট হয়েছে, এগুলো সব মিলাই হচ্ছে 2,08,00,000 টাকার মতো। এছাড়া প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী কুমির, বানর, হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণীর একমাত্র প্রজনন কেন্দ্রেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় সুন্দরবন রক্ষায় জাতিসংঘের সুপারিশ মেনে কৌশলগত সমীক্ষার দাবি সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের। এখানে বাটাগোড় বাসকা, কুমির প্রজনন কেন্দ্র, হরিণ প্রজনন কেন্দ্র এবং বানর, এছাড়াও আরও অনেক বন্যপ্রাণী থাকে। তারপরে আমার এই 4টি বন্যপ্রাণীকে এখানে প্রজননের কাজ করা হয়। এখানে অনেক শেড থাকে। সম্প্রতি এই আমপান যে ঝড়, এই ঝড়ে আমাদের এখানে কয়েকটা শেড উড়ে গেছে। বনের ভিতর পর্যাপ্ত পরিমাণে মিঠা পানির পুকুর নির্মাণ করতে হবে যাতে বন্যপ্রাণীদের কোনো পানীয় সংকট না হয়। সুন্দরবন সুরক্ষার জন্য অতি দ্রুত আমরা সরকারকে অনুরোধ করব এই কৌশলগত সমীক্ষাটা করার জন্য, যার মধ্য দিয়ে আমরা সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করতে পারব। অর্থ বরাদ্দ পেলেই দ্রুত ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত ও মিঠা পানি নিশ্চিতে কাজ শুরুর আশ্বাস দিলেন সুন্দরবন পূর্ব বিভাগের এ কর্মকর্তা। তদন্ত কমিটি যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছে আমাদের কাছে, সেখানে আমরা ওই অনুযায়ী আমরা উদ্যোগ কর্তৃপক্ষের কাছে অর্থ বরাদ্দ চাইয়া চিঠি পাঠিয়েছি। আমরা অর্থ বরাদ্দ পাওয়ার পরে আমরা এগুলো মেরামত করার ব্যবস্থা গ্রহণ করব এবং সাথে সাথে আমাদের যে পুকুরগুলো আছে এগুলো আমরা সংস্কার করব। আমপানের তাণ্ডবে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বিভাগে 12,500 গাছপালা ভেঙে গেছে। সময় সংবাদ, বাগেরহাট। একের পর এক ঝড়ের তাণ্ডবে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আমবাগানগুলো থেকে অনেক আম ঝরে পড়ায় চিন্তিত বাগান মালিকরা। ঘূর্ণিঝড় আমপান ও বুধবারের কালবৈশাখী ঝড়ে প্রায় 5 থেকে 15 ভাগ আম নষ্ট হয়েছে বলে জানান ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। বৃহত্তর রাজশাহী অঞ্চলের বাগানগুলোতে এবার আমের মুকুল কিছুটা কম এসেছিল। সে অনুযায়ী আমের উৎপাদনও কম হয়েছে। তার উপর ঘূর্ণিঝড় আমপানের আঘাতে বহু গাছ উপড়ে পড়ে, ভেঙেছে ডালপালা। সবশেষ গতরাতের কালবৈশাখী ঝড়ে বেশ কিছু আম পড়ে গেছে। এমনিতেই করোনা ভাইরাসের কারণে আম বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তায় আছেন বাগান মালিকরা। তার উপর একের পর এক ঝড়ে ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা। 15%